বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আর্থার মারিফ বলেছেন, সম্পদের দৈন্যতা খুব শীঘ্রই ঘুচানো যায়, কিন্তু মনের দৈন্যতা ঘুচানো সহজ না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনের দৈন্যতা মানুষকে খুব সংকীর্ণের মধ্যে রাখে। আমরা সকলেই মানবিক, দয়াল এবং মহানুভবতার মতো আদর্শ গুণে গুণান্বিত হব, এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় পঞ্চম, যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী। আমরা বিষয়ের আয় বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসগুলো সময় একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করি। তোমরা জানো যে হিসাব বিজ্ঞান প্রশ্ন এবং এর সমাধান একটি বৃহৎ প্রক্রিয়া, এবং সমস্ত ধাপগুলো যদি আমি একটি অঙ্কে সম্পূর্ণ করতে চাই, অঙ্কের আকার অনেক বড় হয়ে যায়, সময় অনেক বেশি হয়ে যায়। এতে তোমাদের ধৈর্যচ্যুতির সম্ভাবনা বা আশঙ্কা থাকে। সেজন্যই আমি ইচ্ছা থাকার পরেও সময়টাকে একটা লিমিট বজায় রাখার জন্য আমি আমার ক্লাসগুলোকে 4টি ধাপে কখনো কখনো পরিণত না করে 2টি ধাপ তোমাদেরকে আলোচনা করে থাকি। আজকেও আমরা একটি প্রশ্ন থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিশদ আয় বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই খাতা, কলম, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে। তোমরা বিশদ আয় বিবরণী কাকে বলে বলতে পারবে, লিখতে পারবে, করতে পারবে। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব পারবে, সম্পদ দায়ের শ্রেণী বিভাগও করতে পারো এবং আর্থিক অবস্থা বিবরণী ব্যাখ্যাও করতে পারবে। আমি একটি সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। স্বপ্নযাত্রা 1 কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা দরে 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। 2000 সালের 31 ডিসেম্বর তারিখের কোম্পানির রেওয়ানি ছিল নিম্নরূপ: প্রারম্ভিক মজুত পণ্য 5,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, ক্রয় 60,000 টাকা, দালান কোঠা 40,000 টাকা, কলকবজা 60,000 টাকা, মজুরি 6,000 টাকা, বেতন 17,000 টাকা, ভাড়া 5,500 টাকা, অনাদায়ী পাওনা 1,300 টাকা, আন্তঃফেরত 4,000 টাকা, আয়কর 5,000 টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান 15,000 টাকা, ব্যাংক জমা 16,700 টাকা। এই ছিল রেওয়ামিলের ডেবিট পাশের বিবরণ বা হিসাবে তথ্যাবলী। এবং ক্রেডিট পাশে আছে শেয়ার মূলধন, যেখানে 8,000 শেয়ার তারা আদায় করেছে 10 টাকা হিসেবে 80,000 টাকা, প্রদেয় হিসাব আছে 12,000 টাকা, পণ্য বিক্রয় আছে 1,25,000 টাকা, বহি ফেরত মানে ক্রয় ফেরত আছে 3,500 টাকা, সংরক্ষিত আয় বিবরণী জের, যেটা বিগত বছরের সংরক্ষিত আয় বিবরণী জের, এখানে আছে 40,000 টাকা। এবং ডেবিট পাশের যোগফল 2,60,500 টাকা, ক্রেডিট পাশের যোগফল 2,60,500 টাকা। এই তথ্যাবলী থেকে আমাদেরকে বিশদ আয় বিবরণী, আমরা মালিকানা সত্ত্ব বিবরণী করব এবং এর পরের ক্লাসে আমরা সংরক্ষিত আয় বিবরণী, এর পরের ক্লাসে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইটেমগুলো কোথায় কিভাবে ব্যবহার হবে আমরা একটু জেনে নেই। প্রারম্ভিক মজুত পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদে যাবে, আর্থিক অবস্থায়। ক্রয় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। দালান কোঠা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, কলকবজা আর্থিক অবস্থার বিবরণীতে।
মজুরি আসবে, বিক্রিত পণ্যের ব্যয়, বেতন যাবে, পরিচালন ব্যয়, ভাড়া পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, যা এই বিক্রয় থেকে বাদ যাবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যাবে, সংরক্ষিত আয় বিবরণী, ব্যাংক জমা যাবে, আর্থিক অবস্থার বিবরণী, চলতি সম্পদ। এবং ক্রেডিট পাশে শেয়ার মূলধন, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণী, মূলধন দফায় যাবে, প্রদেয় হিসাব যাবে, আর্থিক অবস্থার বিবরণী, চলতি দায়, বিক্রয় আসবে, বিশদ আয় বিবরণীর, পরিচালন বা প্রত্যক্ষ পরিচালন আয়, বহি ফেরত মানে ক্রয় ফেরত, যা ক্রয় থেকে বাদ যাবে। তার মানে হলো ক্রয় আছে আমাদের ৬০,০০০ টাকা, এখান থেকে আমাদের বহি ফেরত বা ক্রয় ফেরত বাদ যাবে ৩,৫০০ টাকা। এবং সংরক্ষিত আয় বিবরণী, যে এটা সংরক্ষিত আয় বিবরণীতেই যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আলোচনা। আলোচনার প্রেক্ষিতে আমরা এখন তার সমাধান খোঁজার চেষ্টা করব এবং এর সাথে আমাদের আছে কিছু সমন্বয়গুলো আমরা এখন লক্ষ্য করি। স্বপ্নযাত্রা কোম্পানি লিমিটেড এর সমন্বয়সমূহ ছিল: সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়, সরি টাকার অঙ্কটা এখানে আসেনি, সমাপনী মজুত পণ্যের পরিমাণ আসবে তোমার ৩৫,০০০ টাকা। এখানে তোমরা একটু লিখে নিবে, সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয় ৩৫,০০০ টাকা, লিখে নিবে। বকেয়া মজুরি আছে, সমাপনী মজুত পণ্য ৩৫,০০০ টাকা, এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় প্রত্যক্ষ ব্যয়ের যোগফল থেকে এই ৩৫,০০০ টাকা বাদ যাবে। বকেয়া মজুরি মজুরির সাথে যোগ হবে এবং আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ে যাবে। বকেয়া ভাড়া পরিচালন ব্যয়, ভাড়া ব্যয়ের সাথে বকেয়া ভাড়া যোগ হবে। পরিচালন ব্যয় যখন নির্ণয় করব, পরোক্ষ পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয় ভাড়া ব্যয়ের সাথে বকেয়া ভাড়া যোগ হবে। প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার মানে হলো যে প্রাপ্য হিসাব থাকে তার উপর কাটতে হবে। আমরা এখানে সেটা গণনা কার্যের মধ্যে 1 নম্বরে দেখাইছি যে প্রাপ্য হিসাব যা থাকবে তার সাথে 10% করতে হবে। যেমন আমাদের অঙ্কে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 25,০০০ টাকা, এর 10% করলে হয় 2500 টাকা। দালান কোঠার উপর 5% হারে অবচয় এবং কলকবজার উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। আমাদের দালান কোঠা ছিল, অঙ্কে ছিল 40,০০০ টাকা, তার উপর 5% অবচয় গণনা করে হয় আমাদের 2,০০০ টাকা। এবং কলকবজা ছিল আমাদের 60,০০০ টাকা, 60,০০০ টাকার উপর 10% অবচয় নির্ণয় করে আমরা পাই 6,০০০ টাকা। এবং সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, এটা যাবে আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে, এটা যাবে আমাদের সংরক্ষিত আয় বিবরণী, ব্যয় হিসেবে যাবে। শেয়ার মূলধনের উপর লভ্যাংশ 10%, এটা আদায়কৃত শেয়ার মূলধন, যেটা আমাদের অঙ্কে ক্রেডিট পাশে 80,০০০ টাকা আছে, তার উপর 10% নির্ণয় করতে হবে। আমরা এখানে সেটা দেখাইছি গণনা কার্য 3-এর মধ্যে। আদায়কৃত মূলধন এর উপর 10%, আদায়কৃত মূলধন ছিল আমার 80,০০০ টাকা, এর উপর এটা গুণন চিহ্ন ধরতে হবে, 10% করলে 8,০০০ টাকা, যা সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট পাশে বা ব্যয় হিসাবে দেখাতে হবে। করণীয়: সমাপ্তি বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে, সমাপ্ত বছরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে, সমাপ্ত বছরের জন্য কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় এবং স্লাইডের মধ্যে সামঞ্জস্য আনার জন্য আমরা সমাপ্ত বছরের আর্থিক অবস্থার বিবরণীটি আমরা পরে ক্লাসে করব। আমরা এখন ক এবং খ, অর্থাৎ সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী এবং সমাপ্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমন্বয়গুলো আলোচনা করলাম যে কোথায় কোনটা কিভাবে ব্যবহার হবে। এখন আমরা ব্যবহারিকে সেটা মিলিয়ে নিব। দেখো, স্বপ্নযাত্রা কোম্পানি, স্বপ্নযাত্রা 1 কোম্পানি লিমিটেড এর বিশদ আয় বিবরণী 31/12/2019। বিক্রয় ছিল আমাদের রেওয়া মিলের ক্রেডিটে ছিল 1,25,000 টাকা। এখানে ডেবিট পাশে আন্তঃফেরত ছিল আমাদের 4,000 টাকা। তাহলে 1,25,000 থেকে 4,000 বাদ দিয়ে থাকে 1,21,000 টাকা, এটি নেট বিক্রয়। এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত, আমার ডেবিট পাশে দেওয়া ছিল 5,000 টাকা আসলো।
এবং এর সাথে যোগ হবে ক্রয় ৬০,০০০ টাকা। ক্রয় থেকে বাদ যাবে বই ফেরত বা ক্রয় ফেরত, যেটা দেওয়া মিলে ক্রেডিট পাশে ৩,৫০০ টাকা ছিল। তাহলে ৬০,০০০ থেকে ৩,৫০০ টাকা বাদ দিয়ে আমাদের ৫৬,৫০০ টাকা। মজুরি দেওয়া ছিল আমাদের দেওয়া মিলে ডেবিট পাশে ৬,০০০ টাকা এবং বকেয়া মজুরি ছিল আমাদের ৫০০ টাকা। এই হলো ৬,৫০০ টাকা। আমরা প্রত্যক্ষ ব্যয়গুলোকে আমরা যোগ করে আমরা পেয়েছি ৫,০০০ যোগ ৫৬,৫০০ যোগ ৬,৫০০ সমান ৬৮,৫০০ টাকা। ৬৮,৫০০ টাকা থেকে আমার সমাপনী মজুত পণ্য আছে ৩৫,০০০ টাকা, বাদ দিয়ে থাকে আমাদের ৬৮,০০০ থেকে ৩৫,০০০ টাকা বাদ দিয়ে থাকে ৩৩,০০০ টাকা। এই ৩৩,০০০ টাকা হয় বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে হলো। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের ৫,০০০ টাকা আছে, এর সাথে নিট ক্রয় যোগ হবে ৫৬,৫০০, এর সাথে যোগ হবে মজুরি ৬,৫০০, মোট যোগফল হলো ৬৮,০০০ টাকা। এখান থেকে বাদ যাবে সমাপনী মজুত পণ্য ৩৫,০০০ টাকা। ৬৮,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা বাদ যাওয়ার পর থাকে বিক্রিত পণ্যের ব্যয় ৩৩,০০০ টাকা। এখন নিট বিক্রয় ছিল ১,২১,০০০ টাকা। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় ৩৩,০০০ টাকা বাদ দেওয়ার পর থাকে আমাদের ৮৮,০০০ টাকা, যা মোট মুনাফা হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বপ্নযাত্রা ১ কোম্পানি লিমিটেড এর মোট মুনাফার পরিমাণ দাঁড়ায় ৮৮,০০০ টাকা। এখন এই মোট মুনাফা থেকে আমাদের পরোক্ষ পরিচালন আয় যোগ হবে এবং পরোক্ষ পরিচালন ব্যয় বিয়োগ হবে। পরোক্ষ পরিচালন আয় না থাকায় এখানে পরোক্ষ পরিচালন ব্যয়টা বাদ যাবে। পরোক্ষ পরিচালন ব্যয়ের মধ্যে দেওয়া মিলে আমাদের ৭০,০০০ টাকা ছিল, আমরা ৭০,০০০ টাকা লিখলাম। এর সাথে কোনো বকেয়া বা অগ্রিম না থাকায় সরাসরি লিখেছি। ভাড়া ছিল আমাদের ৫,০০০ টাকা, এর সাথে বকেয়া ছিল ১,০০০ টাকা, যোগ করে হয় ৬,৫০০ টাকা। অনাদায়ী পাওনা ছিল আমাদের ১৩০০ টাকা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা গণনা কাজের মাধ্যমে বের করেছি ২৫০০ টাকা। তাহলে ১৩০০ টাকার সাথে ২৫০০ টাকা যোগ হয়ে আসে ৩,৮০০ টাকা এবং অবশ্যই ছিল দালান কোঠার উপর ২,০০০ টাকা এবং কলকবজার উপর ছিল ৬,০০০ টাকা। এই ছিল আমাদের পরোক্ষ পরিচালন ব্যয়। তাহলে পরোক্ষ পরিচালন ব্যয় ৭০,০০০ টাকা, এর সাথে ৬,৫০০ টাকা যোগ করতে হবে, ৩,৮০০ টাকা যোগ করতে হবে, ২,০০০ টাকা যোগ করতে হবে, ৬,০০০ টাকা যোগ করতে হবে। মোট যোগফল দাঁড়াবে ৩৫,৩০০ টাকা। এখন মোট মুনাফা ছিল আমাদের ৮৮,০০০ টাকা। এখান থেকে পরোক্ষ পরিচালন ব্যয় বাদ যাবে ৩৫,৩০০ টাকা। আমাদের প্রাপ্ত ফলাফল হয় ৫২,৮০০ টাকা, যা নিট মুনাফা হিসেবে গণ্য হয়। এই নিট মুনাফা আমাদের সংরক্ষিত আয় বিবরণী সাথে আয়ের সাথে গিয়ে যোগ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের বিষয় আয় বিবরণী। তোমরা অঙ্কটি খাতায় বারবার অনুশীলন করবে। এখন আমরা সংরক্ষিত আয় বিবরণী মিলাই নিতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বপ্নযাত্রা ১ কোম্পানি লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী, তারিখ ৩১/১২/২০১৯। আমাদের ব্যালেন্স বিডি অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ রেওয়া মিলের ক্রেডিট পাশে আমাদের দেওয়া ছিল ৪০,০০০ টাকা। এর সাথে বর্তমানে যে আমরা বিষয় আয় বিবরণী করলাম, এখান থেকে আমরা নিট মুনাফা পেয়েছি ৫২,৭০০ টাকা। মোট যোগফল দাঁড়ায় ৯২,৭০০ টাকা। এখান থেকে বাদ যাবে আয়কর, যার পরিমাণ ৫,০০০ টাকা, বাদ যাবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যার পরিমাণ ১৫,০০০ টাকা, বাদ যাবে সঞ্চিত তহবিলে স্থানান্তর, যা সমন্বয়ে দেওয়া ছিল ৫,০০০ টাকা এবং ঘোষণাকৃত লভ্যাংশ, যা আমরা গণনা কার্যের মধ্যে বের করেছি ৮,০০০ টাকা। এই তাহলে বাদ যাবে আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, সঞ্চিত তহবিল এবং ঘোষণাকৃত লভ্যাংশ। তাহলে ৫,০০০ এর সাথে ১৫,০০০ যোগ করলে ২৫,০০০, ৫,০০০ সাথে ১৫,০০০ যোগ করলে ২০,০০০, ২০,০০০ সাথে আবার ৫,০০০ যোগ করলে ২৫,০০০, ২৫,০০০ সাথে ঘোষণাকৃত লভ্যাংশ ৮,০০০ টাকা যোগ করলে মোট যোগফল দাঁড়ায় ৩৩,০০০ টাকা। আমাদের লাভের পরিমাণ ছিল ৯২,৭০০ টাকা। এখান থেকে আমাদের ৩৩,০০০ টাকা বাদ দেওয়ার পর আমাদের সংরক্ষিত আয় বিবরণীর নিট আয়ের অংশ থাকবে ৫৯,৭০০ টাকা, যা আমাদের মালিকানা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী যাবে। আবার সরাসরি আমরা ইচ্ছা করলে তা আর্থিক অবস্থা বিবরণীতে দেখাইতে পারি। এই ছিল আমাদের আজকের অঙ্কের বিশদ আয় বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণীর
সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং অঙ্কটি তোমাদের বারবার অনুশীলন করতে হবে এবং তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো আর্থিক অবস্থা বিবরণীটা কিভাবে করা যায়। ইতিপূর্বে যেহেতু তোমাদের আর্থিক অবস্থা বিবরণী করার নিয়ম এবং ছক উপস্থাপন করেছি, সেটা সহযোগিতা বা সহায়তা নিয়ে তোমরা আর্থিক অবস্থার বিবরণীটা করার চেষ্টা করতে পারো। ভুল হলেও আমি পরবর্তী ক্লাসে তার সমাধান দিয়ে তোমাদের মিলাই নেওয়ার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল্যায়নে তোমাদের আর্থিক অবস্থা বিবরণী প্রদর্শিত সম্পদ কি কি এগুলো পারবে, বিভিন্ন পর্যায়ে মূলধনের নামগুলো ইতিপূর্বে আলোচনা করেছি সেটাও পারবে, এই আমাদের মূল্যায়ন। আর তোমাদের জন্য আমি বাড়ির কাজ হিসেবে বলতে চাই, তোমাদের পাঠ্যপুস্তকের উদাহরণগুলো অনুশীলন করবে, যেহেতু অঙ্কগুলো করে দেওয়া আছে। তোমরা একটু সমস্যা মনে করলে সমাধান থেকে দেখে নিয়ে করবা এবং দ্বিতীয়বার তোমরা না দেখে আবার করবা। এইভাবে যদি তোমরা করতে থাকো, তোমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অঙ্ক আমি মনে করি তোমরা করতে সক্ষম হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই, পড়ালেখা অবশ্যই করতে হবে। পড়ালেখা তোমাদেরকে মানসিকভাবে অবশ্যই শক্তি যোগাবে এবং তোমরা কিছু করতে পারবে, এই দৃঢ়তা বা আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আসবে। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আগামী ক্লাসে তোমাদেরকে পুনরায় আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। তোমাদের সকলকে ধন্যবাদ।